আইয়ুব বাচ্চুর গানের এই একটা লাইন শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। শেখ হাসিনার পতনের ঠিক 2 দিন আগে ক্যান্টনমেন্টের হেলমেট হলে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেস নামে একটা জরুরি সভা আহ্বান করেছিলেন, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে অফিসাররা যুক্ত হয়েছিলেন। এই সভায় আইয়ুব বাচ্চুর গানের এই লাইনটা গেয়েছিলেন সেনাবাহিনী প্রধান। সকালেই সবাইকে একটা সুসংবাদ দিতে আসছি। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবারের মতন একটা সুসংবাদ দিলেন ডক্টর জাকির নায়েক। জয়কে গ্রেফতার করা হয়েছে, আজ রাতে তাকে গ্রেফতার করা হয়। জয়কে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগ পরিবারের জন্য একটি দুঃসংবাদ। প্রিয় দর্শক, আমেরিকার আদালতে সজীব ওয়াজেদ জয়ের 50 থেকে 60 বছরের কারাদণ্ড হতে পারে। 50 থেকে 60 বছরের কারাদণ্ড কেন হতে পারে? সমস্ত সিন্ডিকেটের মাস্টারমাইন্ড হোতা ছিলেন জয়কে ব্যবসা দেওয়ার জন্য, বা জয়ের দুর্নীতির যে পথ, একটা বিপজ্জনক নজির, একটা অশনি সংকেত। রেহাই পেলেন না সাংবাদিক নাইমুল ইসলাম খান। দীপুমণিকে নিয়ে আদালতে আশ্চর্য কাণ্ড। দুটো খবর নিয়ে আজকে কথা বলতে চাই, যে দুটো খবর আমাকে টেনশনে ফেলে দিয়েছে। প্রথম খবরটি হলো, কিন্তু তারপরেও অবাক কাণ্ড যে জাতিসংঘ সহ গোটা দুনিয়া ইউনূসের পেছনে আছে, ইউনূসকে সমর্থন করছে। কেন? দর্শক, সেনাপ্রধানের মাত্র 2টি কথায় প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়। দর্শক, আমরা কিন্তু সকলেই জানি যে প্রধানমন্ত্রীর পদত্যাগের মাত্র 2 দিন আগে সেনাপ্রধান সেনা সদস্যদেরকে কেন্দ্র করে বা সেনা সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা গঠন করেন, যেখানে তারা সবার মতামত গ্রহণ করেন। সেই মতামত সভায় সেনাপ্রধান মাত্র 2টি শব্দ উচ্চারণ করেন, যেই 2টি শব্দই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য হয়। তো দর্শক, সেনাপ্রধান কি কি শব্দ উচ্চারণ করেছে বা কি কি শব্দ বলেছে, দর্শক অবশেষে সেটি আমাদের সামনে চলে এসেছে। এমনকি আপনারা একটু পরেই সেই বিষয়টা জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, যেখানে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে জাতিসংঘ একটি সুসংবাদ দিয়েছে। তো দর্শক, হঠাৎ করে জাতিসংঘ ঠিক কি সুসংবাদ দিল আপনারা একটু পরে সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে দীপুমণিকে কেন্দ্র করে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। এমনকি রক্ষা পেল না সাংবাদিক নাইমুল ইসলাম খানও। তো দর্শক, তাদের দুজনকে কেন্দ্র করে কি ঘটেছে তাও আমরা একটু পরেই জানবো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আর বেশি কাদালে উড়াল দেব আকাশে, আইয়ুব বাচ্চুর গানের এই একটা লাইন শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। আমরা যারা নিয়মিত রাজনীতির খোঁজখবর রাখি তারা নিশ্চয়ই জানি, শেখ হাসিনার পতনের ঠিক 2 দিন আগে ক্যান্টনমেন্টের হেলমেট হলে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেস নামে একটা জরুরি সভা আহ্বান করেছিলেন, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে অফিসাররা যুক্ত হয়েছিলেন। এই সভায় আইয়ুব বাচ্চুর গানের এই লাইনটা গেয়েছিলেন সেনাবাহিনীর প্রধান, এবং এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আন্দোলনের পরবর্তী দিনগুলোতে সেনাবাহিনীর অবস্থান কি হবে, এবং সারা দেশ থেকে যুক্ত হওয়া সেনাবাহিনীর অফিসাররা বুঝে গিয়েছিলেন শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। ওই সভায় সেনাবাহিনীর প্রধান আরেকটা গানের একটা লাইন গিয়েছিলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে এসে পড়েছে। তিনি বোঝাতে চেয়েছিলেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সেনাবাহিনীকে যেটা ফেস করতে হচ্ছে সেটা তিনি চাননি, কিন্তু যে পরিস্থিতিটা দেশের মধ্যে বিরাজ করছে এটার প্রভাব সেনাবাহিনীর উপর এসে পড়েছে, এবং সেনাবাহিনী এই পরিস্থিতিতে কি করতে পারে সেটা নির্ধারণ করবার জন্যই সেই বৈঠকটা তিনি ডেকেছেন। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর এখন আমরা সেই সভার ডিটেইল জানতে পারছি। এটা সেই সভা যেখানে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়েছিল। এটা সেই সভা যেটা নির্ধারণ করেছিল আন্দোলনের পরবর্তী দিনগুলোতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে। এমনকি আমরা বলতে পারি এটা সেই সভা যে সভা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। এখন যেহেতু আমাদের সামনে সেই সভার পূর্ণাঙ্গ চিত্র রয়েছে, আমরা একটু দেখে নিই সেই সভায় সেনাবাহিনী প্রধানের বক্তব্য কী ছিল, অন্যান্য অফিসাররা কী ধরনের মতামত দিয়েছিলেন, যার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। দি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট, 3রা আগস্ট সেনাবাহিনীর বৈঠকে কি আলাপ হয়েছিল জানা গেল সেই বৈঠকের বিস্তারিত। 3রা আগস্ট সেনাপ্রধানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের উপর গুলি নয় এই মনোভাব প্রকাশ করেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে 5ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। সেখানে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে পাশে দাঁড়াবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। তিনি বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন
তার সেনারা কাউকে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন। এক পর্যায়ে সেনাপ্রধান দুটি গানের কথা উল্লেখ করেন। একটি গান ছিল আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার ওপরে পড়েছে, যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলা ডাকেননি, বরং ঝামেলা নিজেই তার এবং সেনাবাহিনীর সামনে এসেছে। আরেকটি গান ছিল প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর, আর বেশি কাদালে উড়াল দেব আকাশে, যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন তিনি কি বোঝাতে চাচ্ছেন। বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান। ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল টিবিএসকে বলেন, কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতাশ হলেও জুনিয়র কর্মকর্তারা তাদের মতামত প্রকাশ করার সাহস পান। 6 থেকে 7 জন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান। বক্তব্যে একজন কর্মকর্তা উল্লেখ করেন, খুলনায় সেনাবাহিনীর প্রতি এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি। তখন তিনি প্রশ্ন করেন, কিসের জন্য? রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন। এই মুগ্ধ সাইদদের নাম এখনো যখন আমরা উচ্চারণ করি তখন আসলে এক ধরনের আবেগ আমাদের মধ্যে কাজ করে, কারণ সেই ছবিগুলো, সেই ভিডিওগুলো তো আমাদের চোখের সামনে ভাসছে। ঢাকা সেনানিবাসের হেলমেট হলে এবং সারা দেশের বিভিন্ন গ্যারিসন থেকে অনলাইনে গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে যোগদানকারী অন্যদের মধ্যে তখন নীরবতা বিরাজ করতে শুরু করে। বৈঠকে অন্তত একটি আপাত হাস্যরসের ঘটনা ছিল। ঢাকার মোহাম্মদপুরের একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল। তিনি বলেন, আমি আমার নিজের পরিবারের সদস্যদের থেকে, আমার বন্ধুদের থেকে এবং আমার প্রিয়জনদের থেকে সমালোচনার শিকার হয়েছিলাম। তারা ভিডিওটি দেখেছিলেন। ক্যাপ্টেন বৈঠকে বলেছিলেন, আমার ঘনিষ্ঠ আত্মীয়দের সমালোচনার পরে আমি হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। সম্ভবত আমার হতাশা দেখে আমার স্ত্রী আমার মন ভালো করার জন্য বলেছিলেন, ভিডিওতে আমাকে দেখতে সুন্দর লাগছিল। সেনাপ্রধান তখন রসিকতা করে বলেন, কেউ আমাকে কখনো সুন্দর বলে না। সঙ্গে সঙ্গে অবশ্য তিনি আবারও বৈঠকে গুরুত্বপূর্ণ আলাপে ফিরে আসেন এবং বলেন, সেনাবাহিনী প্রথমে দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করবে। দুপুর 2:40 মধ্যবিরতি দেওয়া হয়। ধারণা করা হয়েছিল বিরতির পর আরও কর্মকর্তারা কথা বলবেন। তবে বৈঠক পুনরায় শুরু হলে সেনাপ্রধান কিছু কথা বলেন এবং তরুণ অফিসারদের কথার প্রতিধ্বনি করে গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন। তরুণ অফিসারদের কথার প্রতিধ্বনি করে গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন। এই বৈঠকে সিনিয়র কর্মকর্তাদের কথা বলার সুযোগ দেননি সেনাপ্রধান, কারণ আমরা জানি সেনাবাহিনীকেও কিভাবে দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে। এ কারণে সিনিয়র অফিসার পদগুলোতে কাদেরকে বসানো হয়েছে, কিভাবে বসানো হয়েছে, কাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি। এ কারণে সেনাবাহিনী প্রধান বুঝতে পেরেছিলেন সিনিয়র অফিসারদেরকে সুযোগ দেওয়া হলে হয়তো সরকারের সুরে সুর মিলিয়ে কেউ কেউ কথা বলতে পারেন। এ কারণে জুনিয়র অফিসারদের তিনি কথা বলার সুযোগ দিয়েছিলেন। এবং মাতৃভূমির প্রতি সেনাবাহিনীর যে কর্তব্য, এতগুলো বছর ধরে 2018 সালের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা, এর আগে পরেও সেনাবাহিনী থেকে অনেকে র্যাবে গেছেন, সেখানে তাদের ভূমিকা, সবকিছু মিলিয়ে নানা ধরনের বিতর্ক তো আছেই। কিন্তু তারপরও এই শেষ সময় এসে, বিশেষ করে 3রা আগস্ট, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে বিশেষ করে জুনিয়র অফিসাররা তারা যে ভূমিকাটা নিয়েছিলেন, এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞ থাকবে। সকালেই সবাইকে একটা সুসংবাদ দিতে আসছি। ডক্টর জাকির নায়েক, আমার মতন হাজার হাজার না লাখো লাখো মানুষ তিনার ফ্যান ফলোয়ার। তার বক্তব্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমা এবং ভারতের মোদী সরকারের কিছু কট্টরপন্থী মন্ত্রীরা ছাড়া পাশাপাশি সর্বশেষ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যেও তিনাকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালানো হয়েছে। 2016 সালের একটা কি বলে যে ঢাকাতে হোলি আর্টিজানে যেই একটা নির্মম ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পর একটা ছেলের বক্তব্যকে কোট করে আপনার পিস টিভিকে বন্ধ করে দেওয়া হলো। আর এই পিস টিভি বন্ধের পরে আমরা দেখলাম যে এখানে নানান ষড়যন্ত্র, ভারতীয় প্রেসক্রিপশন, অনেক কিছু কিন্তু কানেক্টেড ছিল। ইসলামিক টেলিভিশন যেগুলো ছিল বাংলাদেশে খুবই প্রসিদ্ধ, সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবারের মতন একটা সুসংবাদ দিলেন ডক্টর জাকির নায়েক। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সেই সরকারের মধ্যে বেশ কিছু পজিটিভ অ্যাক্টিভিটিস তৈরি হতে যাচ্ছে। আর এই পজিটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে পুরো বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে, আবারও আমরা ডক্টর জাকির নায়েকের সেই লেকচার দেখতে পারবো বাংলায়, পিস টিভি বাংলাতে। তো গতকালকে এই বিষয়টা সম্পর্কে তিনি একটা আপডেট করেছেন। তিনি বলছেন বাংলাদেশে শীঘ্রই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হতে যাচ্ছে। আর নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানিয়ে বলছেন যে প্রায় 1 দশক, আপনার ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে যে 1 দশক বাংলাদেশে পিস টিভির অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, তো সেটা কি চালু করতে পারবেন? তো ডক্টর জাকির নায়েক বলছেন পিস টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু এবং চাইনিজ ভাষায় চালু আছে।
স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি, শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতে। এখন বাংলাদেশে কেন ভারতে হইতে পারে, যেহেতু সে দেশে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ একটা অবস্থান। তো এই সকল বক্তব্য উনি যেভাবে যুক্তিতর্ক প্রত্যেকটা ধর্মকে সাদৃশ্য বৈসাদৃশ্য করে দেয়, অনেক যারা দুর্বল ইমানের হিন্দু আছেন, দুর্বল ইমানের, তারা অনেকেই হয়তো মুসলিম ধর্মে আকর্ষিত হয়েছিল। তো এখন এই বিষয়গুলোকে কেন্দ্র করে ভারতে তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ হয়েছে, তাকে ধরে নেবারও চেষ্টা করেছে, তার টেলিভিশন বন্ধ করা হয়েছে, তার প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কেন? ওই যে হোলি আর্টিজানের ঘটনায় একটা ছেলে বলছে সে পিস টিভিতে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছে। তো সেই হিসেবে তো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য টিভিতে প্রচার করা বন্ধ দরকার ছিল। কেন? কারণ হচ্ছে কি যে আমাদের নেতারা যেভাবে হুমকি ধামকি এক একজনটা দেয়, ডক্টর জাকির নায়েক তো এটা দেয় নাই। এর পাশাপাশি ভারতীয় যে টিভি চ্যানেলগুলো আছে সবগুলো খারাপ আমি সেটা বলবো না, অশ্লীল, নোংরামি, কূটনীতি, খারাপ চিন্তা, এই যে চ্যানেলগুলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংস্কৃতিকে প্রভাবিত করেছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো কথা বলতে দেখি নাই। আর ডক্টর জাকির নায়েক কিনে যারা কথা বলতো, হাতাকাটা ব্লাউজ পরা, কপালে টিপ দেওয়া, শাহবাগী মেন্টালিটির এক ধরনের মানুষরাই কিন্তু এইগুলা করেছিল। তো তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতে পিস টিভির ডাউন লিঙ্কের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রাখছে। তার মানে স্যাটেলাইট সম্প্রচার চালু ছিল, সরকার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই কেবল অপারেটরদেরকে বাধ্য করেছিল যেন এই চ্যানেলটা সম্প্রচার করা না হয়। স্যাটেলাইট মাধ্যম চালু যেহেতু আছে, সেহেতু বাংলাদেশের কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ ছিল, তাই সেটা চালুর প্রক্রিয়া অলরেডি চলমান শুরু হয়ে গেছে, আবেদন করে দেওয়া হয়েছে। আর অল্প দিনের মধ্যেই, কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি আসতে যাচ্ছে, এরপর এটা চালু হবে। তার বক্তব্য যে 2016 সালের জুলাইতে ঢাকায় হলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির নিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। আর হলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের যে সম্পত্তি বা তার বিভিন্ন কর্মকাণ্ড এগুলো নিয়ে অনুসন্ধান চালানো হয়েছে, ভারতীয় পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমাদের দেশে এই দুই শ্রেণীর বাইরে হুজুরদের মধ্যে এক শ্রেণী আছে। দেখেন, সর্বশেষ ওয়াজের মাঠে যত ঝামেলা হয়েছে এর মধ্যে একটা ঝামেলা কোনটা ছিল জানেন? এক হুজুর অন্য হুজুরের কাউন্টার করা, জাকির নায়েক বাংলাদেশে আসলে রক্তের বন্যা বয়ে যাবে, হুজুররা শাহাদাত বরণ করে ফেলবে, এয়ারপোর্ট ঘেরাও করবে, এগুলো আছে। যারা ধরেন তাবিজ কবজ বেচা, পানি পড়া বেচা খায়, যে শ্রেণীটা ধর্মকে যারা ব্যবসায় পরিণত করেছে, তারাই শুধুমাত্র ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে। বাংলাদেশের যে আলেমরা আছেন সবাই সম্মানিত, কিন্তু ডক্টর জাকির নায়েকের জ্ঞান, বিবেক, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এগুলোর সাথে তুলনা করলে একটাও থোপে টিকবে না। বিশেষ করে তারাই কিন্তু জাকির নায়েকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিই। আর এই বিষয়টা নাহিদের সাথেই কানেক্টেড, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। তো আমরা আশা করি খুব শীঘ্রই ডক্টর জাকির নায়েকের এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে পাবো, আর সেখান থেকে ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু শিখতে পারবো। এই বছরের এইচএসসি পরীক্ষা বাতিল হওয়া নিয়ে গতকাল সচিবালয়ে যা হলো সেটাকে নির্দ্বিধায় তাণ্ডব বলা যায়, এবং আমি বিশ্বাস করি তাণ্ডবটা একটা বিপজ্জনক নজির, একটা অশনি সংকেত। কেন সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে কয়েকটা কথা একটু পরীক্ষা নিয়ে। এই যে পরীক্ষাটা হলো না, হচ্ছে না, পরীক্ষাটার রেজাল্ট কিভাবে হবে এখনো জানা যায়নি। জানানো হয়েছে এটা নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুতই সেটা জানিয়ে দেবেন। কিন্তু আমরা এভাবে যদি দেখি যে সব শিক্ষার্থী তাদের এসএসসি রেজাল্ট খুব ভালো ছিল না, তারা এইচএসসিতে আরো ভালো কিছু করার চিন্তা করেছিল, কারণ আমাদের ভবিষ্যতের ভর্তি পরীক্ষাগুলোতে এই দুই পরীক্ষার মার্ককে বিবেচনা করা হয়। এটা আমরা আমাদের ছাত্র জীবনেও দেখেছি। এসএসসি ভালো হয়নি, এইচএসসি ভালো হয়েছে, সেটার কারণে তাদের ভবিষ্যৎটা ভালো হতে পেরেছে। কিন্তু এখন পরীক্ষা না হবার কারণে যেটা হলো, এই ধরনের ব্যবস্থা যারা বা এই ধরনের স্বপ্ন, এই ধরনের কল্পনা যারা করেছিলেন, যারা এই ধরনের চিন্তা করেছিলেন, সেটা আর এফেক্টিভ হবে না। এবং শুধু সেটাই না, পরীক্ষা ছাড়া একটা রেজাল্ট পেয়ে যাওয়া, এটা কোনো ক্রমেই একটা মানুষের আসলে নিজের আত্মমর্যাদার উপর ভিত্তি করে হয় না, এটা আত্মমর্যাদাকে নষ্ট করে। সেই ঘটনাটা তো ঘটেছেই। এগুলো একটা দিক আছে। পাল্টা যেটা অশনি সংকেত সেটাও আছে। সেটা আসার আগে এটা বলতে চাই আমি যে হ্যাঁ, এই পরীক্ষাটা পেছানো নিয়ে তো আলাপ হচ্ছিল, এবং এটা খুবই যৌক্তিক ছিল। যৌক্তিক এই কারণে ছিল যে আপনারা যদি খেয়াল করি তাহলে দেখব যে আমাদের এই যে গণঅভ্যুত্থান হলো, তাতে খুব উল্লেখযোগ্য সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তারা যখন অংশগ্রহণ করেছেন এর মধ্যে তাদের সময় গেছে 1 মাসের মতো, বা 1 মাসের বেশি, আমরা জুলাইয়ের 1 থেকে যদি ধরে 1 মাসের বেশি সময় এতে লেগেছে। অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন। শুধু সেটাই না, অনেকে এখনো হসপিটালে চিকিৎসাধীন আছেন। এগুলো আছে। তার চাইতেও জরুরি কথা, এটাও আমি খুব সিরিয়াস মনে করি, সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বা মেন্টাল ট্রমা আছে। মানে যখন এই তরুণরা দাঁড়াচ্ছে পুলিশের গুলির মুখোমুখি, তারা তাদের ওই সময়কার স্বপ্নে সেটা করেছে, কিন্তু সে দেখেছে যারা বেঁচে আছে তাদের কথা বলছি, তার বন্ধু গুলি খাচ্ছে, তার বন্ধু গুলি খেয়ে মরে যাচ্ছে, পুলিশের টর্চার দেখছে, পুলিশের গুলি করা দেখছে, পুলিশের গুলি ধেয়ে আসা দেখছে, টিয়ার গ্যাস ধেয়ে আসা দেখছে। এই সব কিছু খুবই মারাত্মক মেন্টাল ট্রমা তৈরি করে, এবং এটা দীর্ঘদিন এই সমস্যা থাকবে। সো এটাও আমি মেনে নিতে প্রস্তুত আছি। যেটা সবাই বলছি, আমরা সবকিছু একত্র করে বিবেচনা করা, কতদিন পরীক্ষা পেছানো যায় সেটা করে ধীরে সুস্থে সময় দিয়ে পরীক্ষাগুলো শেষ করাই উচিত ছিল। এবং যে শিক্ষার্থীরা যে বিষয়ে আন্দোলন করেছে, প্রাথমিকভাবে তারা কোটা সংস্কারের কথা বলেছে, তারা মেধার কথা বলেছে, তাদের এই যে যা হলো, যেভাবে এই এইচএসসি পরীক্ষা বাতিল করানো হলো,
সেটা এই যে মেধার ন্যারেটিভ তার সাথে আসলে সাংঘর্ষিক, এটাও সত্য কথা। ফলে এই দিকগুলো আছে, কিন্তু আমি যে জিনিসটাকে অশনি সংকেত মনে করি, জিনিসটাকে খুবই বিপজ্জনক মনে করি, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রসেসটা আমরা দেখলাম গতকাল একদল শিক্ষার্থী, আমি একদল বলছি, এই দল কারা আসলে আমরা এখন পর্যন্ত জানি না। সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীরা লক্ষ লক্ষ, কয়েক হাজার পরীক্ষার্থী গেলেন, তারা সচিবালয়ের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে তারা নিচে স্লোগান দিতে শুরু করলেন তাদের পরীক্ষা বাতিল করতে হবে। এবং পরবর্তীতে যেটা হলো, তাদের মধ্য থেকে খুব স্বাভাবিকভাবেই একটা প্রতিনিধি দল, যিনি শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক আছেন, তার সাথে দেখা করবেন, তাদের দাবি দাওয়া জানাবেন। আমি অনেককেই লিখতে দেখেছি যারা ওখানে ছিলেন, গেছেন, যে এটাও কারা যাবেন ঠিক করতে তারা পারছিলেন না। খেয়াল করি আমরা, কয়েক হাজার স্টুডেন্ট গেছেন এবং তারা এটা ঠিক করতে পারছিলেন না কারা যাবেন, সবাই উঠে যেতে চান তার কাছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল, মোটামুটি সিদ্ধান্ত নেওয়া গেল যে দুজন তাদের দিক থেকে যাবেন। এবং সেই সময় সেখানে এসে হাজির হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের পরিচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এবং আমি ভুল না করলে ওখানে সার্জিসও ছিলেন, সার্জিস অন্তত মিটিং এ ছিলেন হয়তো, কিন্তু হাসনাতকে আমরা দেখেছি। হাসনাত কথা বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে, এবং হাসনাত পরে গিয়ে ওই বৈঠকে ছিল যেখানে সমন্বয়কের সাথে এদের রিপ্রেজেন্টেটিভদের বৈঠক ছিল। সে বৈঠকটা একটু সময় লাগছে এই কারণে, এই যে নিচে যারা স্টুডেন্ট ছিল এখান থেকে কয়েকশো স্টুডেন্ট 18 তলায় উঠে যায় এবং সেখানকার বাইরে অবস্থান করে, এবং আমরা ভিডিওতে দেখতে পাই তারা সেখানে স্লোগানে এই ভবনটাকে প্রকম্পিত করছেন। তাদের দাবি তখনই মানতে হবে। এই তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয় এবং তারা তখন প্রজ্ঞাপনের জন্য দাবি জানান। শেষ পর্যন্ত কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়, প্রজ্ঞাপন নিয়ে তারা এলাকা ছাড়েন। শুধু সেটা না, এখানে আরেকটা ঘটনা ঘটলো। একটা সময় পর্যন্ত সচিবালয়ে যারা চাকরি করেন তাদেরকে একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছিল, গেটগুলো বন্ধ করে রাখা হয়েছিল, কারণ এরকম একটা কথা বা গুজব সম্ভবত ছড়িয়ে পড়েছিল যে সচিবালয়ের যারা এমপ্লয়িজ আছেন তাদের সাথে ছাত্রদের হাতাহাতি বা মারামারি হয়েছে। সে কারণে তারা ক্ষুব্ধ হয়ে এটা করেন। শেষ পর্যন্ত আবারও যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যস্থতায় দেখা গেল যে না, এটা ঠিক না, দরজা খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো, তারপর সচিবালয়ের এমপ্লয়িরা সেখান থেকে যেতে পারলেন। আমরা কতগুলো জিনিস খেয়াল করি। কিছু স্টুডেন্ট, যেটা পুরো দেশের এইচএসসির ক্যান্ডিডেটদের তুলনায় অতি নগণ্য, এবং এরা কারা কোত্থেকে এসছেন খুব নিশ্চিত নয়, কিন্তু তারা এসছেন এবং তারা সব ভেঙে চুরে তাদের দাবি মানিয়ে নিশ্চিত করার চেষ্টা করছেন। মজার ব্যাপার হচ্ছে, আমাদের সামনে যেসব সমন্বয়ক ছিলেন এই মুভমেন্টের, তাদের মধ্যে খুবই পরিচিত একজন সমন্বয়ক এসে তাদেরকে নিবৃত্ত করতে পারছেন না। তার সাথে অন্যরা 2-3 জন গিয়ে যখন কথা বলছেন সেটাও তাদেরকে সন্তুষ্ট করেনি। সেখানে একটা মব তৈরি করে চাপ দিয়ে তারা তাদের দাবি আদায় করে নিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি হাসনাত এবং সার্জিস সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমরা এই দুজনকে চিনি, এই আন্দোলনের শুরু থেকেই তারা কথাবার্তা বলছেন, তারা নেতৃত্বের পর্যায়ে আছেন। টপ যে সমন্বয়কদের মধ্যেও সবাই ইকুয়াল না, টু সাম এক্সটেন্ট কয়েকজনকে আমরা আলাদাভাবে চিনি। দুজন উপদেষ্টা হয়েছেন, এই দুজনও আমরা তাদেরকে খুব প্রমিনেন্ট হিসেবে দেখি। যাই হোক, তারা দুজন স্পষ্টভাবে বলছেন যে এটা ঠিক হয়নি সিদ্ধান্ত, এবং এখানে যারা এসছেন তারা কারা, তারাও এই একই রকম প্রশ্ন করছেন, এবং এই যে চর্চা এটাকে তারা কন্ডেম করছেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যেটাগুলো আশঙ্কার ব্যাপার। সবচেয়ে পরিচিত মুখ দুজন সমন্বয়, কেমন না যে তাদেরকে কেউ চেনেনি, নিশ্চিতভাবে চিনেছে। হাসনাতকে না চেনার কোনো কারণ নেই। যারা এখানে এসে মব তৈরি করছিলেন তাকে, এই মবটাকে যারা এখানে এসে জড়ো হয়েছিলেন তাদেরকে হাসনাত ম্যানেজ করতে পারেননি। এবং দুজন সমন্বয়ক তাদের এক ধরনের ক্ষোভ প্রকাশ করছেন যে এসব হতে পারে না। একই সাথে তারা বিভিন্ন ক্ষেত্রে দাবি দেওয়া আদায়ের জন্য যে এখন অনেকেই মাঠে নেমে পড়ছে, তাদের ব্যাপারেও তারা সতর্ক বার্তা উচ্চারণ করছেন। তার মানে তাহলে এরকম দাঁড়ালো যে বাংলাদেশে এখন এই যারা অভ্যুত্থান করেছেন তাদের নামে বিভিন্ন রকম গ্রুপ তৈরি হয়েছে যারা আসলে সমন্বয়কদের নেতৃত্বে নেই। আসলে এই ঘটনাটা আগেও ছিল। আমরা প্রায় বলেছিলাম যে এই আন্দোলনে একটা ইন্টারেস্টিং শক্তির জায়গা ছিল, এটা শক্তির জায়গা ছিল। সেটা হচ্ছে এটার কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। কেন্দ্রীয় নেতৃত্ব না থাকাতে যেটা হলো, আপনি যখন কাউকে ধরছেন, কাউকে আটকে ফেলছেন, বাকিরা দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের মনে আছে যখন 6 সমন্বয়ক, সবচেয়ে প্রমিনেন্ট 6 সমন্বয়কে ধরে ফেলা হলো, তখন আরো 2-3 জনকে আমরা ফেসবুক লাইভে এসে তাদের মতো করে কর্মসূচি ঘোষণা করতে দেখেছি। তারা তাদের লড়াইয়ের কথা জানান দিচ্ছিলেন বিভিন্ন অজ্ঞাত জায়গা থেকে। একজন নাই, তারাও বলে দিয়েছেন যে একজন যদি না থাকে, যিনি কথা বলছেন, তাকে ধরা হলে অন্যরাও আসবে। সো এই ঘটনাগুলো ঘটছিল। ফলে এটা আন্দোলনের জন্য সুবিধা, আপনি 1 জন 2 জন 5 জন 10 জনকে ধরলেও আসলে এটাকে ঠেকানো যাচ্ছিল না। কিন্তু এটাই এখন একটা বড় সংকটের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সম্ভবত, যে এটা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই। ফলে আপনি কোনো না কোনো ভাবে যদি কয়েকশো বা কয়েক হাজার মানুষের একটা মব তৈরি করতে পারেন, এখন পর্যন্ত পরিস্থিতি এরকম যে আপনি যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন। এবং তাদের উপরে এই ছাত্র গণ
মানে দেশের জনসাধারণ ছাত্রদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা নেতৃত্বদানকারীদের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।